মৌনতা অস্বস্তিতে ঠোঁট কামড়ায়, কণ্ঠটা নামিয়ে ফেলে। ছাড়ুন, আবার কেউ চলে আসবে। রাত হেসে ফেলল, সেই হাসিতে ক্লান্তি আছে, আছে গভীর স্নেহ। মা দরজা আটকে গিয়েছে, এখন কেউ আসবে না। কাল কে জানি ভয়ে বুকে হামলে পড়ছিল। মৌনতা চোখ তুলে তাকাতে পারে না, লজ্জার ভয় বিলে কণ্ঠ কাঁপে। ছাড়ুন, লজ্জা পাচ্ছ? মৌনতা হঠাৎ কথা ঘোরাতে চায়, দ্রুত বলে ওঠে, আপনার গাড়ি কই? এই প্রশ্নে রায়দের হাতের চাপ আলকা হয়। চোখের হাসিটা সেই এক মুহূর্তে স্থমিত হয়ে আসে। সে কিছু বলে না গাড়িটা নদীর কিনারায় গিয়ে কিভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল, বলে না দরজা ঠেলে খুলে কিভাবে অন্ধকার পানির ভেতর থেকে উঠে এসেছিল, বলে না এই দুর্ঘটনার কথা কাউকে না জানিয়ে সে ইচ্ছে করে মিথ্যে বলেছে শুধু কাউকে ভয় না দেওয়ার জন্য। তার শখের গাড়িটা, তার বহু স্মৃতি, সবই তো সে চুপচাপ হারিয়ে ফেলেছে। মৌনতা সে নীরবতা বুঝে যায়। কিছু প্রশ্ন আর করা হয় না। বুকের ভেতর কেমন একটা খসখস করে ওঠে। সে সুযোগ বুঝে সুপের বাটিটা খাটের পাশে রেখে ধীরে ধীরে সরে আসে। রায়ের তাকিয়ে থাকে, ঠোঁটের কোণে একটুখানি হাসি। জীবনের মানে তার কাছে ধীরে ধীরে বদলে যাচ্ছে। ব্যথা, ভয়, হারানোর মাঝেও এই মেয়েটার উপস্থিতি যেন সব কিছুকে নরম করে দেয়। ঘরের ভেতর নীরবতা জমে ওঠে। এসির ঠান্ডা বাতাসে পর্দা হালকা নড়ে। জানালার বাইরে ভোরের আলো ধীরে ধীরে আকাশ ভাঙছে, আর সেই আলো ছায়ার মাঝখানে দাঁড়িয়ে থাকে দুজন মানুষ, যাদের কথার আড়ালে চোখের চাহনির ফাঁকে অদ্ভুত এক সমীকরণের ভালোবাসা নিঃশব্দে নিজের জায়গা করে নিচ্ছে, যেটা এক পবিত্র সমীকরণ, কেউ ভাঙতে পারবে না। বেলা গড়িয়ে এসেছে, রোদটা জানালার কাছে ঠেকেই নরম হয়ে গেছে। সে হাতা চুপচাপ মৌনতাকে এক কাপ কফি ধরিয়ে দেয়। কিছু বলে না, শুধু চোখে একরকম নিশ্চিন্ত ইঙ্গিত। মৌনতা কফির কাপটা দুই হাতে নিয়ে ধীরে ধীরে রায়দের রুমের দিকে যায়। দরজার কাছে দাঁড়িয়ে হালকা স্বরে ডাকে, এই যে। রুমের ভেতর থেকে কোনো সাড়া আসে না। মৌনতা দরজা ঠেলে একটু ভেতরে ঢোকে। ঢুকতেই দেখতে পায় রায়েত ল্যাপটপের সামনে বসে আছে, চোখ স্ক্রিনে, ভুরু কুঁচকে। মনটা যে কাজে ডুবে আছে সেটা দূর থেকেই বোঝা যায়। মৌনতা একদম সামনে এসে দাঁড়ায়। কফির গন্ধে ঘরটা ভরে ওঠে। রায়েত চোখ তুলে তাকায় না, তার কপালের ভাঁজ আরও গাঢ় হয়। কিবোর্ডে হাত চালাতে চালাতে গম্ভীর স্বরে শুধায়, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো যে? তুমি চাইছো কাজকে সময় না দিয়ে তোমাকে সময় দেই? মৌনতা বিরক্ত হলো, আমি সেটা কখন বললাম? তো কখন থেকে ডাকছি আপনাকে? মৌনতার স্বরটা একটু নালিশে ভরা। রায়েত নির্বিকার স্বরে প্রশ্ন করে, কখন? এই তো, এই মাত্র তো ডাকলাম। কি বলে ডেকেছ? রায়েত ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরায় না। মৌনতা দ্বিতীয়বার শুধায়, এই যে। রায়েত ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নেয়, তারপর ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে খুব শান্তভাবে প্রশ্ন করে, আমার নাম কি? মৌনতা একটু থমকে যায়। এই কথার সাথে এই কথার প্রসঙ্গ বুঝে উঠতে না পেরে তাকিয়ে থাকে। রায়েত দ্বিতীয়বার একই প্রশ্ন করে, আমার নাম? মৌনতা অবাক হলো, সে কি? আপনার নাম আপনি জানেন না? আপনার স্মৃতি এতই দুর্বল? রায়েত সরু চোখে তাকায়, মজা করছে আমার সাথে? মৌনতা যেন আরও অবাক হলো। আস্তাগফিরুল্লাহ, আপনি আমার বর, আপনি স্মৃতি হারিয়ে ফেলতে নিচ্ছেন, এটা আমি মজা হিসেবে নেব? রায়েত ভুরু কুঁচকায়। কথার প্রসঙ্গে এটা ছিল না। মৌনতা স্বাভাবিক হয়ে দাঁড়ায়, বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, আপনার কফিটা নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। কফি তো অলরেডি ঠান্ডা করে ফেলেছ। মৌনতা কফির মগের ওপর বাষ্প দেখে বলে, এই দেখুন, এখনও বাষ্প আছে, মোটেও ঠান্ডা হয়নি। রায়েত কোলের ওপর থেকে ল্যাপটপ সরিয়ে রাখল। এরপর শুধায়, এটা আমি খাবো না কেন? আমার নাম কি? মৌনতার কথায় পেরে না ওঠে, বাধ্য বলে তারপর রায়েত। গম্ভীর রায়েতের ঠোঁট দ্রুত প্রসারিত হলো, তাহলে মানে? মৌনতা ঠিক বুঝে উঠতে পারে না। মানে আমার একটা সুন্দর নাম আছে,
আর তুমি আমাকে ডাকছো এই যে বলে। মৌনতা হালকা করে চোখ ঘুরিয়ে ফেলে। আরে না তো। রাত তখন হাত বাড়িয়ে কফির কাপটা নেয়, আঙুল ছুঁয়ে যায় মৌনতার আঙুলে। খুব সামান্য একটা স্পর্শ, কিন্তু তাতেই মুহূর্তটা ভরে ওঠে। পরের বার থেকে আমাকে নাম ধরে সম্বোধন করে ডাকবে। মৌনতা একটু থেমে থাকে, রায়েদের চোখে চোখ রেখে বলে, আপনাকে কি বলে সম্বোধন করব রায়েত ভাই? রায়েত ভুরু কুঁচকে তাকায়, গলায় হালকা বিরক্তি। আমি তোমার ভাই কবে থেকে হলাম? মৌনতা চোখ নামিয়ে আনে, আস্তে করে ফিসফিসে বলে, আপনি আমার বড় তো। রায়েত খাট থেকে দাঁড়িয়ে একটু সামনে ঝুঁকে আসে, কণ্ঠে হাসির আভাস। স্বামী ওয়াইফের চেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক নয় কি? মৌনতা সঙ্গে সঙ্গে মাথা নাড়ে। না, কি না, এইভাবে না। মৌনতা একটু থেমে যোগ করে, আমি পারবো না। রায়েত যেন এবার সত্যি মজা পায়, ঠোঁটের কোণে হাসি ধরে রেখে বলে, তাহলে কি রাখবে? মৌনতা সংকোচে বলে, আপনি আমার সিনিয়র। রায়েত হেসে উঠে খাটে ভালোমতো বসে পেছন দিকে হেলান দেয়। তাহলে একটা কাজ করতে পারি। মৌনতা তাকে জিজ্ঞেস করে, কি কাজ? রায়েত ঠোঁট প্রসারিত করে গম্ভীর স্বরে শুধায়, জুনিয়র রায়েত নামে কাউকে আনার প্ল্যান করি। মৌনতা লজ্জায় মাথা নামিয়ে নিল। রায়েত যেন আরও মজা পেল, গম্ভীর স্বরে বলে, সে জুনিয়র স্যাম্পের সাথে মিলিয়ে বাবা সম্বোধন করে ডাকবে, এই যেমন জুনিয়র রায়েদের বাপ বা জুনিয়র মৌনতার বাবা। ব্যাপারখানা কেমন? রায়েদের কথাটার ভেতরের মানে বুঝতে এক মুহূর্ত লাগলো না মৌনতার। জুনিয়র রায়েত, এই শব্দ দুটো কানে যেতে বুকের ভেতর কেমন করে উঠল। মুহূর্তের মধ্যে মুখে আগুন লেগে যাওয়ার মতো লজ্জা ছড়িয়ে পড়ল তার। চোখ নামিয়ে নিল সে, আর এক সেকেন্ডও দাঁড়াতে পারল না। কিছু না বলে দ্রুত ঘুরে দাঁড়ালো, যেন এই জায়গায় থাকলে রায়েদের দুষ্ট হাসিটা তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলবে। মৌনতা বেরিয়ে যেতে যেতে কানে ভাসল রায়েদের হালকা হাসি। সে হাসিটা বুঝিয়ে দিল কথাটা একেবারেই ইচ্ছে করেই বলা। আর মৌনতা লজ্জায় কানে তালা লেগে গেছে, বুক ধকধক করছে। নিজের অজান্তে মনে হলো এই মানুষটার পাশে থাকাটা বিপজ্জনক, খুব মিষ্টি কিন্তু খুব ভয়ঙ্কর বিপজ্জনক। সেদিন সারাটা সকাল বেলা মৌনতা একটুর জন্য রায়েদের সামনে আর আসেনি। ইচ্ছে করে রায়েতকে এড়িয়ে গেছে, নাকি লজ্জা আর অজেনা অস্থিরতা তাকে আড়াল করে রেখেছিল, সে নিজেও জানে না। শুধু জানে চোখে পড়লে আবার কি হয়ে যায়, সেই ভয়টুকুই যথেষ্ট ছিল। দুপুরে সবাই একসাথে খেতে বসেছে, টেবিলে খাবারের গন্ধ, নিত্য কথাবার্তা, ঘরের চেনা উষ্ণতা। রায়েত প্লেটের দিকে হাত বাড়াতেই সে হাত আজ হালকা গলায় থামিয়ে দেয়। এগুলো খাস না। রায়েত চমকে তাকায়, কেন? সে হাত আজ মুখে মুচকে হাসি টেনে বলে, মেয়েটা সারাবেলা তোর জন্য একটা ডিশ রান্না করতেছে, তুই এই খাবার খেলে পরে আর পেটে জায়গা থাকবে না। রায়েদের ভুরু কুঁচকে যায়, কণ্ঠে বিস্ময় লুকাতে পারে না। কি রান্না? আর এত দেরি কেন? ঠিক তখনই রান্নাঘর থেকে মৌনতা বেরিয়ে আসে, হাতে বড় একটা প্লেট, গরম গরম বিরিয়ানি। ধোঁয়া উঠছে, ঘ্রাণে ঘর ভরে যাচ্ছে। সে চোখ নামিয়ে প্লেটটা সামনে রাখতে রাখতে বলে, এই যে, এটার জন্য লেট। রাত এক মুহূর্ত তাকিয়ে থাকে, যেন বিশ্বাস করতে পারছে না। তুমি রান্না করেছো? মৌনতা মাথা ঝুঁকিয়ে হালকা করে বলে, হ্যাঁ। একটা সাধারণ হ্যাঁ, অথচ তার ভেতরে লুকিয়ে আছে সারাবেলার পরিশ্রম, যত্ন আর অপ্রকাশিত ভালোবাসা। রায়েদের বুকের ভেতর অদ্ভুত একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে। কিছু না বলেও সে বুঝে যায় এই মেয়েটা কত নিঃশব্দে তার জায়গাটা নিজের করে নিচ্ছে। বাটিটা বেশ গরম ছিল, মৌনতা বেড়ে দেওয়ার জন্য হাতে তুলতেই গরম ভাবটা আচমকা আঙুলে লেগে যায়। আহ! একটা ছোট্ট আওয়াজ বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সে হাতটা নামিয়ে নিয়ে ফু দিতে থাকে, যেন ফুয়ের সঙ্গে সঙ্গে জ্বালাটাও উড়ে যাবে। রাত চেয়ারে বসে থাকা রায়েত মুহূর্তে দ্রুত উঠে দাঁড়ায়। কোনো কথা না, কোনো ভাবনা না, শুধু চোখে একরাশ উৎকণ্ঠা। সে মৌনতার হাতটা ধরে দেখে আঙ্গুলের পাশটা লাল হয়ে গেছে। সামনে বসে থাকা আয়েদ হালকা কাশির আওয়াজ তুলে অপ্রস্তুত ভঙ্গিতে বলে, অ্যাম্বুলেন্স আনবো নাকি? রায়েত দ্রুত মাথা নাড়ায়। সে মৌনতার হাতটা ধরে তাকাতে তাকাতে বলে ওঠে, না না, একটু জ্বলে গেছে, পানি আনো। বলে সে নিজেই কথাটা আবার যেন ঠিক করে নেয়। চোখ বড় বড় করে বলে ওঠে, না মানে পানি দিলে ঠিক হয়ে যাবে। মৌনতা কিছু বলে না, স্থির দাঁড়িয়ে থাকে।
রায়েত তার লাল হয়ে যাওয়া হাতটার দিকে তাকিয়ে থাকে। সেই তাকিয়ে থাকার ভেতরই বোঝা যায় এই একটু জ্বলে গেছে কথাটা তার কাছে মোটেও ছোট কিছু না। নূরে হেসে ওঠে, সেই হাসিতে ঠাট্টা আছে, আবার একরাশ মায়াও। চোখে চোখ রেখে হালকা ভঙ্গিতে বলে, জাপানের বিখ্যাত তরুণ ডাক্তার দ্য গ্রেট রায়েত ফাইজান, যাকে তরুণরা আইডল ভাবে, যে কিনা টিভির পর্দায় খবরের শিরোনামে গম্ভীর মুখে বলে, কোনো পরিস্থিতিতেই উৎকণ্ঠা নয়, মাথা ঠান্ডা রেখে প্রাথমিক চিকিৎসাই সবচেয়ে জরুরি। নূরে একটু থামে, তারপর কথাটা এমনভাবে ছুড়ে দেয় যেন হাসির আড়ালে কিছু একটু লুকায়িত। কিন্তু আজ দেখছি ওই মানুষটাই একটুখানি গরম ভাবে এতটা অস্থির ভাবেনি, সত্যিই ভাবিনি। রায়েত তাকায়, কিছু বলে না, মুখে সেই পরিচিত গম্ভীর ভাব, কিন্তু চোখে ধরা পড়ে অন্যরকম এক নীরবতা। শেহাতা চোখ পাকিয়ে তাকাতেই আয়েদ নূরা দুজনে হেসে ওঠে। নূরাকে এভাবে হাসতে দেখে রায়েত গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে দেয়, কি বলতে চাইছিস? এই প্রশ্নটার উত্তর রায়েত নিজেই দিয়ে দেয়, এই যে বিখ্যাত ডাক্তারটা সদ্য ভর্তি হওয়া এক মেডিকেল ছাত্রীর প্রেমে পড়ে গেছে। মৌনতা কিছু বলে না, লজ্জায় চোখ নামিয়ে নেয়। আঙুলের ডগায় তার এখনো হালকা জ্বালা, অথচ বুকের ভেতর কেমন এক শান্ত উষ্ণতা। এই ভালোবাসায় কোনো উচ্চস্বরে ঘোষণা নেই, নেই নাটকীয়তা, আছে শুধু যত্ন, দুশ্চিন্তা আর নিঃশব্দ টান, যা অস্বীকার করা যায় না। রায়েত আর কিছু না বলে শান্ত স্বরে বলে, এত কথা না বলে আমার রুম থেকে মলম আর ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয়। নূরে একটু থেমে জিজ্ঞেস করে, আমি যাব? রায়েত তাকিয়ে থাকে, দৃষ্টিটা সংক্ষিপ্ত স্পষ্ট, যা। নূরা শেহাতাজের দিকে তাকিয়ে হালকা হাসে, না এখন তো মা তোর রুমে যেতে দেয় না, তাই ভাবলাম। কথা শেষ হওয়ার আগে রায়েদের কণ্ঠে বিরক্তির ছায়া পড়ে, এত ভাবাভাবির কি আছে, মলম নিয়ে এসো। নূরা আর কথা বাড়ায় না, দ্রুত গিয়ে মলম আর ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। রায়েত চেয়ার টেনে মৌনতার সামনে বসে পড়ে, খুব যত্ন করে মলম লাগায়, হাতটা ধরে ব্যান্ডেজ পেঁচিয়ে দেয় ধীরে ধীরে, যেন একটু বেশি চাপ পড়লেও মেয়েটা কষ্ট পেতে পারে। শেষে হালকা করে ফু দেয়, সেই ফুয়ে ব্যথা কমে না জানে সে, তবে এই ছোট্ট যত্নটাই যেন তার অস্থির মনকে শান্ত করে। নরম স্বরে বলে, এরকম আর করতে যেও না, কষ্টটা কে পাচ্ছে এখন ভেবেছ? মৌনতা চুপচাপ তাকিয়ে থাকে, চোখে জল নেই, কিন্তু বুকের ভেতর কেমন একটা ভিজে যাওয়া অনুভূতি। এই মানুষটা যার গলায় সবসময় দৃঢ়তা, যার চোখে সবসময় দায়িত্বের ভার, আজ তার সামনে বসে আছে শুধু একজন স্বামী হয়ে, নিঃশব্দ ভালোবাসা নিয়ে। একপাশে নূরা আর আয়েদ দাঁড়িয়ে থাকে। নূরা হালকা হাসে, আয়েদও, তাদের বুকের ভেতরেও ভালো লাগার ঢেউ ওঠে। রায়েদের এই রূপটা তারা কোনোদিন দেখেনি, তাদের গম্ভীর ভাই এতটা যত্নশীল, এতটা নরম। নূরা মনে মনে ভাবে, এই রূপটা যদি প্রতিদিন দেখতে পাওয়া যেত। ঘরের ভেতর তখন শান্তি, কোনো নাটক নেই, কোনো উচ্চস্বরে ভালোবাসার ঘোষণা নেই, আছে শুধু একজোড়া হাত, এক টুকরো ব্যান্ডেজ আর দুটি হৃদয়ের নিঃশব্দ কাছাকাছি চলে আসা। রায়েদের চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য মৌনতার দিকে আটকে যায়। সেই তাকিয়ে থাকে, লুকিয়ে থাকে, স্বীকার না করা এক সত্য, সব অর্জন, সব পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে এই মেয়েটাই এখন তার সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে গভীর অনুভব। ঘরের ভেতর নরম নীরবতা নামে, জানালার বাইরে দিনের আলো ধীরে ঝিমিয়ে আসে। এই নীরবতার মাঝেই তাদের ভালোবাসা নিজের জায়গা করে নেয়, পবিত্র, ধীর আর আশ্চর্য রকম গভীর। মৌনতা খাওয়ার উদ্দেশ্যে চামচ হাতে তুলতে রায়েদ হঠাৎ থেমে যায়। এক মুহূর্তেই সেই থামায়, অনেক কথা জমে থাকে। নরম দৃঢ় কণ্ঠে সে জিজ্ঞেস করে, চামচ দিয়ে খেতে পারবে? মৌনতা মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ পারব। রায়েদ চোখ সরায় না, ছোট্ট এক নিঃশ্বাস ফেলে বলে, পারবে না। সে আর কিছু বলার আগেই শেহাতাজ এগিয়ে আসে, নিজের হাতে ভাত মেখে মৌনতার দিকে বাড়িয়ে দেয়। মৌনতা চুপচাপ গ্রহণ করে, চোখে নামানো, গলা নরম। এই যত্নে অস্বস্তি নেই, আছে এক ধরনের আশ্রয়। খবরটা শেহাতাজ খাইয়ে দেয় খাবারটা, আর মৌনতা জানে এই ঘরে কেউ না থাকলে এই দায়িত্বটা রায়েত নিজেই নিত, কোনো উচ্চারণ ছাড়াই, ঠিক এভাবেই।
মনে মনে হেসে ওঠে। এই মানুষটা তাকে নিয়ে কতটা ভাবে তা সে কখনো কল্পনা করেনি। ব্যথার সময়, লজ্জার মুহূর্তে কিংবা এক চামচ ভাতের প্রশ্নে সবখানি রায়দের চিন্তা তাকে ঘিরে রাখে নিঃশব্দে। কিন্তু সে হাসির আড়ালেই একটা হালকা কষ্ট জমে ওঠে। আর মাত্র 2 দিন পরেই এই যত্ন, এই চোখে চোখ রাখা নীরবতা, এই অদ্ভুত সমীকরণের ভালোবাসা সব আবার হাতছাড়া হয়ে যাবে। মৌনতা বুঝে যায় ভালোবাসা সবসময় চিরস্থায়ী হয় না। কখনো কখনো তা শুধু এসে ছুঁয়ে যায় 2 দিনের জন্য কিছু স্মৃতি দিয়ে, আর বুক ভরা এক অপূর্ণতার অনুভূতি রেখে। দুপুরের খাবার শেষ হওয়ার পরেও মৌনতার রায়দের রুমের ধারের কাছেও গেল না। নিঃশব্দে নুরার ঘরে গিয়ে বসেছিল, জানালার পাশে হাঁটু ভাঁজ করে। বাইরে রোদের আলো ধীরে ধীরে ঢলে পড়ছে, অথচ তার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা জমতে শুরু করেছে। কোথাও না গিয়ে কোথাও না থাকা এক অবস্থা। রাত নামল, খাবারের সময় পেরিয়ে গেল, তবু মৌনতা নুরার ঘর থেকে আর বের হলো না। নুরা 2 বার এসে ডেকে গেল। দরজার ওপাশ থেকে পরিচিত ডাক, যত্নের সুর মেশানো, মৌনতা চলো খেতে। কিন্তু মৌনতা চুপ করে রইল। কেন বের হচ্ছে না এই প্রশ্নটার উত্তর সে নিজেও জানে না। শুধু জানে বুকের ভেতর কোথাও একটা সংকোচন কাজ করছে, যেন এই মুহূর্তে মুখোমুখি হলে সব অগোছালো হয়ে যাবে। সে হাতাস বারণ করে, নুরা আর আসেনি। ঘরটা আবার নীরব হয়ে গেল। এই নীরবতার মাঝে মৌনতার অস্বস্তি আরও ঘন হয়ে উঠল। হুট করেই তার লজ্জা করছে। ওই মানুষটার চোখের সামনে দাঁড়াতে অস্বস্তি লাগছে। সকালের কথাগুলো রেশ এখনও শরীর জুড়ে লেগে আছে। তার ওপর দুপুরে সে যে রান্না করেছে তাও শুধু ওই মানুষটার জন্য, যেটা সে হাতাস বলে দিয়েছে। জানতেই বুকটা কেমন করে উঠেছে, যেন নিজের অজান্তেই ধরা পড়ে গেছে তার যত্ন, তার দুর্বলতা। না, আজ আর সে খাবার টেবিলে বসে ওই মানুষটার সামনে পড়বে না। ওই চোখ দুটির নীরব যত্নের দৃষ্টি, প্রশ্ন, সব কিছু একসাথে সামলানোর শক্তি আজ তার নেই। মৌনতা জানে এই এড়িয়ে যাওয়া কোনো রাগ নয়, এটা ভালোবাসারই আর একটা রূপ। লাজুক, অস্বীকার করা, নিজের কাছে লুকিয়ে রাখা এক পবিত্র অনুভূতি। ঘরের ভেতর স্নিগ্ধ আলো জ্বলছে, বাইরে রাত গভীর হচ্ছে। মৌনতা জানালার ধারে বসেছিল। রাতের বাতাস এসে পর্দা একটু একটু করে নাড়াচ্ছিল, আর চাঁদের আলো তার শ্যামবতী মুখে নরম ছায়া এঁকে দিচ্ছিল। দরজা টকটক শব্দ হতেই সে স্বাভাবিকভাবেই বলে উঠল, নিজের রুমে আসতে অনুমতি লাগে নুরা। জবাবে যে কণ্ঠটা ভেসে এলো সেটা নুরার নয়, তার অস্বস্তিতে মোড়ানো সেই পুরুষের। রাত হালকা হেসে বলল, আরেকজনের রুম হলে তো অনুমতি অবশ্যই নেওয়া লাগবে। মৌনতা চমকে ফিরে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আছে রায়েত, ফর্সা মুখে সেই চিরচেনা গম্ভীরতা। হাতে একটা প্লেট, খাবারের গন্ধে রুমটা মুহূর্তে ভরে গেল। মৌনতা চোখ নামিয়ে নিল। লজ্জার অস্বস্তিতে অদ্ভুত মিশ্রণে বুকটা টনটন করে উঠল। রায়েত ধীরে এগিয়ে এসে তার সামনে চেয়ার টেনে বসল। কণ্ঠে কোনো রাগ নেই, শুধু নরম দৃঢ় যত্নে মোড়ানো স্বরে আওড়ায়, এভাবে নিজের রুম ছেড়ে এখানে কেন? এমনি। মৌনতার উত্তরটা খুব ছোট, কিন্তু তার ভেতরে জমে থাকা অনুভূতিরা ঠিক ছোট ছিল না। রাত তাকিয়ে থাকে শ্যামবতী মুখের ওপর দিয়ে নেমে আসা চুলের ফাঁকে। মেয়েটার ক্লান্তি লুকোতে পারেনি, আর সে ক্লান্তিটুকু দেখেই তার বুকের ভেতর অজানা টান লাগে। সে বুঝতে পারে মৌনতা লুকোচ্ছে লজ্জা, কৃতজ্ঞতা, আর হয়তো এমন এক ভালোবাসা যেটার নাম কেউই দিতে সাহস করে না। মৌনতা চুপচাপ বসে আছে। রায়েদের উপস্থিতি তাকে অস্থির করে, আবার অদ্ভুতভাবে শান্ত করে তোলে। সে জানে মানুষটা কোনো দিন মুখে কিছু বলবে না, তবু তার প্রতিটি কাজেই ভালোবাসা ছড়িয়ে থাকে। এই যত্ন, এই নীরবতা সবই খুব পবিত্র, খুব গভীর। রুমের আলো নিভু নিভু, জানালার বাইরে রাত আরও ঘন হয়। দুজনের মাঝখানে কোনো স্পর্শ নেই, কোনো স্বীকারোক্তি নেই, তবু ভালোবাসাটা ঠিকই চুপটি করে সেখানে বসে থাকে নিঃশব্দে। এই নীরব রাতের ভেতরেই তাদের সম্পর্কটা আবার একবার নিজের মতো করে শ্বাস নেয়, শুদ্ধ, সংযত আর অসম্ভব সুন্দর। হাত পুড়ে বসে আসত, খাবারটা আবার খাওয়ার সময় হয়নি। রাতের কথায় মৌনতা মাথা নিচু করেই থাকে চুপচাপ।
যেন চোখ তুলতেই ধরা পড়ে যাবে এমন ভেতরের সব অগোছালো অনুভূতি। রাত নিজের হাতে ভাত মেখে একটা লোকমা বাড়িয়ে দেয়। মনতা তাকায় না, নেয়ও না। এইটুকুতেই রায়দের ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে ওঠে। কণ্ঠে কোনো অভিযোগ নেই, বরং একরাশ নরমতা মেখে খোঁচানো স্বরে শুধায়, আরে আমি কিছু মনে রাখিনি তো? তুমি এত লজ্জা পাচ্ছ কেন? মনতা ফিস ফিস করে আওড়ায়, খাবো না আমি। রায়ত কথা শোনে না, লোকমা বাড়িয়ে ধরে একদম মায়েদের মতো করেই শাসায়, আরে খাও, 2 লোকমা খেয়ে পানি খাও। মনতা ধীরে মুখ খুলে লোকটাকে মুখে পুরে নেয় লোকমাটাকে। সে ছোট্ট মুহূর্তটা দেখে রায়দের ভেতরে অদ্ভুত এক আনন্দ খেলে যায়। সে মজা পেয়ে বলে ওঠে, তোমার মতিগতি আজ ঠিক লাগছে না? সকালের প্রস্তাবটা পছন্দ হয়ে গেছে নাকি? মনতার লজ্জা লাগলো। এই মুহূর্তে চুপ থাকাটাই শ্রেয় মনে করলো সে। রাত থামে না, নরম খুনসুটি সুরে আবার যোগ করে, তারপরে হাত পুড়িয়ে আমার জন্য স্পেশাল রান্না। বাহ, ব্যাপারটা তো সিরিয়াস মনে হচ্ছে। এবার মৌনতা মুখ খুলে, কণ্ঠ খুব আস্তে স্পষ্ট সুরে বলে, ওটা আপনার জন্য না, সবার জন্য করেছি। রাত আবার ভাত মাখতে থাকে, ঠোঁটে সে শান্ত বুঝে না বোঝার হাসি। ও, আমি তো ভাবলাম সেই প্রস্তাবটা সুন্দর লেগেছে বলে আমার জন্য আলাদা করে ডিশ বানিয়েছ। এরপর একটু থেমে মন খারাপ কণ্ঠে শুধে, যাক ব্যাপার না, বোধহয় মা ভুল শুনেছে। কথাগুলো হালকা হলেও এর ওজন মৌনতার কাছে ভীষণ ভারী লাগে। সে কিছু বলে না, শুধু চোখ নামিয়ে বসে থাকে। তার বুকের ভেতরটা অকারণে ভারী হয়ে ওঠে। কৃতজ্ঞতা, লজ্জা আর একটুখানি ভালো লাগা মিশে যায় সেখানে। রাত তাকিয়ে থাকে, শ্যামবতী মুখটার ওপর আলো ছায়া খেলছে। সে আর কথা বাড়ায় না, চুপচাপ আবার ভাত মেখে মৌনতার দিকে বাড়িয়ে দেয়। এবার মৌনতা দেরি করে না, নিঃশব্দে খেতে থাকে। লজ্জা আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক অদ্ভুত নিরাপত্তা বোধ। যেন এই মানুষটার সামনে সে একটু দুর্বল হতে পারলেও কিছু নষ্ট হবে না। ঠিক তখনই দরজার পাশে হালকা নড়াচড়া। নুরা ঢুকতে চাইছিল। রায়দের কণ্ঠ সঙ্গে সঙ্গে কঠোর হয়, কিন্তু স্পষ্ট, কি দরকার? নুরা দরজার আল থেকে বলে, মোবাইল নিতে এসেছি। সোজা মোবাইল নিয়ে বের হ। রায়ত যেন আগেই সব গুছিয়ে রেখেছে। নুরা ভেতরে ঢুকে ঝটপট মোবাইল তুলে নেয়। বের হতে হতে বিড়বিড় করে বলে, কি দিন আইলো, বিবাহিত কাপলের জন্য নিজের রুম ছেড়ে দিতে হচ্ছে। তবে আমার গম্ভীর ভাই। দরজা বন্ধ হতে মৌনতা তাকায়, কণ্ঠে চাপা, বিশ্বকে বের করে দিলেন কেন? রায়ত লোকমা বানাতে বানাতে তাকায় না, তবু গলায় অদ্ভুত এক যত্ন মুড়িয়ে বলে, তো কি করব? তোমাকে খাওয়াচ্ছি। আর ও বসে বসে দেখতো নাকি খেত? ও অলরেডি খেয়ে পেট ভরিয়ে রুমে এসেছে, তোমার মতো নয়। এগুলো কেমন কথা? তো কথাগুলো আপনার মুখে বেমানান। রায়ত হাসে, হেসে সরু চোখে আওড়ায়, তাহলে কোন কথাগুলো মানানসই? মৌনতা তড়িঘড়ি চোখ ফিরিয়ে নেয়। এই লোকটার এই একটা স্বভাব, খুঁচিয়ে খুঁচিয়ে অস্বস্তিতে ফেলা। রায়ত দ্বিতীয়বার লোকমা তুলে ধরে, আমার প্রশংসা করা শেষ হলে হা করো। মৌনতা চুপচাপ খেয়ে নেয়। রায়ত একটু থামে, তারপর নরম গম্ভীরতা যোগ করে শুধায়, আর তুমি নুরার রুমে এসেছো কেন? ও ভাববে আমি কি বুঝি না কি করে ফেলেছি। আমার ব্যাপারে ও কি ভাববে বলো তো? মৌনতা ফিক করে হেসে দেয়। রাত ভুরু কুচকে তাকায়, হাসছো কেন? মৌনতা মুখে হাত দিয়ে ফেলে মাথা নাড়ায়, হাসিনি তো, মজা করছে আমার সাথে। মৌনতা দ্রুত সিরিয়াস মুখ করে না বোধক মাথা নাড়ায়। তা দেখে রাত প্লেটের দিকে নজর দেয়, আর মৌনতার ঠোঁটে অজান্তেই হালকা হাসি চলে আসে। চোখ নামিয়ে নেয় সে। এই মানুষটা বাইরে যতটা শক্ত, ভেতরে ততটাই সংবেদনশীল। ছোট ছোট ভাবনা নিয়ে কতটা সতর্ক সে, সেটাই সবচেয়ে বেশি ছুঁয়ে যায়। মৌনতা তাকিয়েছিল চুপচাপ। রাত নিচু হয়ে ভাত মাখতে মাখতে হালকা হাসি মিশিয়ে শুধালো, খাবো না বলে এতগুলো ভাত কে খেয়েছে? মৌনতা চমকে উঠে তাকালো, চোখ বড় হয়ে গেল। কতগুলো? এই যে 32 লোকমা। মৌনতা দ্বিতীয়বারের মতো চমকালো, লজ্জায় গাল গরম হয়ে উঠল। এটা কি ধরনের কথা? আপনি আমার লোকমা গুনেছেন? রাত সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে নিল, গলার স্বর নরম করে বলল, না মানে খাবে না বলেছিলে তাই কম এনেছি, আরও আনবো? লাগবে না। মৌনতার উত্তর ছোট, চোখ নামানো। রাত কিছু না বলে আবার লোকমা মেখে এগিয়ে দিল। কোনো প্রশ্ন নেই, কোনো জোর নেই, শুধু একরাশ নিশ্চিন্ত যত্ন। এসির হালকা শব্দে ঘর ভরে আছে। জানালার বাইরে রাত নেমে এসেছে আর গভীর হয়ে
টেবিল ল্যাম্পের হলুদ আলোয় শ্যামবতী মৌনতার চোখের লজ্জা আরও গাঢ় লাগে। আর রায়দের ফর্সা গম্ভীর মুখটায় আজ এক অদ্ভুত কোমলতা। এই ভালোবাসা উচ্চারণ করা যায় না, লোকমার পর লোকমা এগিয়ে আসে, মৌনতা খায় আর ভেতরে ভেতরে বুঝে যায় ভালোবাসা কখনো কথা দিয়ে বলতে হয় না, কার্যক্রমেই প্রকাশ পায়। এ যে এক বিশুদ্ধ অনুভূতি। মৌনতার ঘুম ভাঙল বেশ বেলা করে। চোখ খুলতে সে প্রথম যে শূন্যতাটা টের পেল, সেটা পাশের দিকটায় হাত বাড়িয়ে শুয়ে বুঝলো জায়গাটা ঠান্ডা, মানে রাত অনেক আগেই উঠে গেছে। একটু অবাকই হলো সে, মানুষটা সাধারণত তাকে না জাগিয়ে কোথাও যায় না, এত তাড়াতাড়ি উঠে গেল। সে ওঠার উদ্দেশ্যে পাশ ফিরতে চোখে পড়ল দেয়ালে ঝোলালো ক্যালেন্ডার। তারিখটা দেখে বুকের ভেতর কেমন করে উঠল। আজ শেষ দিন, জাপানে শেষ দিন, ছুটি শেষ, আবার পড়াশোনা, দায়িত্ব, নিয়মে বাঁধা জীবন। যে স্বপ্নটা নিয়ে সে এত দূর এসেছিল, সেই স্বপ্নটা পূরণ হয়েছে অল্প সময়ের জন্য হলেও। সে একটা মিষ্টি সংসার পেয়েছে, নিঃশ্বাসে, অভ্যাসে, নীরবতা, একটা ঘরোয়া সুখ। হঠাৎ মনে পড়ল বাবার কথা। সেদিন যদি মনোমালিন্য করে বড় মুখে না বলতো, যদি একরোখা হয়ে নিজের সিদ্ধান্তে না দাঁড়াতো, তাহলে কি এই সম্পর্কটা টিকে থাকতো? হয়তো না, হয়তো তখনই ওই দূরত্বের মধ্যেই সব শেষ হয়ে যেত। রায়দের মতো একজন মানুষ, এমন শান্ত ভালোবাসা কখনো আর পাওয়া হতো না। এজন্যই বোধহয় বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কোথাও না কোথাও ভালো একটা শব্দটা নিহিত আছে। মনতার বুকের ভেতর নরম একটা ব্যথা জমে উঠল। কিভাবে দিনগুলো দ্রুত কেটে গেল। এত অল্প সময়ে এত আপন হয়ে যাওয়া, এটাই বোধহয় জীবনের সবচেয়ে অবাক করা ব্যাপার। ঠিক তখনই মনটা একটু ভারী হয়ে এলো। আজ তার শেষ দিন, অথচ রায়েত ডিউটিতে চলে গেছে কিছু না বলেই, একটা কথাও না। আজ যে শেষ দিন, এই বাক্যটা কি সে ভুলে গেছে? কখন ফিরবেই কিনা তা সে কিছুই জানে না। মৌনতা জানালার দিকে তাকিয়ে রইল। সকালের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে, কিন্তু বুকের ভেতর কোথাও একটা হালকা শীত জমে আছে। মৌনতা একটা মলিন শ্বাস ফেলে সঠিক উঠে বসল। বুকের ভেতরে জমে থাকা অভিমানটা যেন শব্দ পেতে চাইছিল। হুট করে মনে হলো রায়েত ঠিক তার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় কথা বলছে। ব্যক্তিগত জীবন আর পেশা গুলালে চলবে না মৌন, এত বাচ্চামো করো না। তুমি নিজে তো মেডিকেলের ছাত্রী, রোগীর অবস্থাটা তুমি নিশ্চয়ই বুঝবে। কথাগুলো কল্পনা হলেও অদ্ভুতভাবে বাস্তব লাগলো। মৌনতা ঠোঁট চেপে ধরল, মন মানতে চাইল না আজ যে তার শেষ দিন। এই সত্যিটা কি কোনো রোগীর চেয়েও কম গুরুত্বপূর্ণ? তবু অনেক কষ্টে নিজেকে বুঝ দিল, ভালোবাসার মানুষটাকে ভালোবাসতেই হয়, তার দায়িত্বগুলো সহ। চুপচাপ ফ্রেশ হয়ে নিচে নেমে এলো সে। নিচে শেহাতাজ হরেক রকম রান্না করছে। মৌনতা তাকায়, এত রান্না? হ্যাঁ, আজ তোর ফুপা আসবে। সব সময় বাইরে থাকা, অনেক দিন পর পর একদিনের জন্য আসেন। মৌনতা পাশে দাঁড়িয়ে হাত লাগাতে যেতেই শেহাতাজ বাধা দিলেন, না তোর করতে হবে না। আরে ফুপু দাও না, মৌনতা জোর করল। না বললাম তো, হাত তোর পুড়ে গেছিল, ব্যথা করবে। মৌনতা নিজের হাতের দিকে তাকালো। এই প্রথম যেন মনে পড়ল, হ্যাঁ কাল তো তার হাত পুড়েছিল, কিন্তু আশ্চর্য, তেমন কোনো ব্যথাই নেই, না জ্বালা না অস্বস্তি। সে হাতটা একটু নেড়ে দেখলো, কিছুই না। ভুরু কুঁচকে গেল তার। এত তাড়াতাড়ি ব্যথা চলে গেল কিভাবে? অথচ সে মুদ্রার এপিটটা জানতেও পারল না। রাতের গভীরে যখন সে গভীর ঘুমেছিল, তখন রায়েত নীরবে উঠে এসেছে। ঘুমন্ত মেয়েটার হাত আলতো করে নিজের তালুতে নিয়েছে। বারবার মলম লাগিয়েছে, শুকাতে দিয়েছে, আবার লাগিয়েছে। জানতো এতবার দেওয়ার দরকার নেই, তবু দিয়েছে। শুধু একটাই ভয়, মেয়েটা যেন সামান্য কষ্ট না পায়। এই যত্নই নীরব ভালোবাসা সবই রয়ে গেল মৌনতার অজান্তেই। মৌনতা শুধু বিস্মিত হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে থাকলো। বুকের ভেতর কোথাও একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল, কারণ না জেনেই। ভালোবাসা তো এমনই, সবসময় চোখে পড়ে না, শব্দ করে না। কখনো কখনো সে রাতের মতো নিঃশব্দে এসে ব্যথাগুলো সারিয়ে দিয়ে যায়। দিনটা কেটে গেল মৌনতার টেকিংয়ের ভেতরে। আলমারি খুলে জামা কাপড় নামাতে নামাতে, ভাঁজ করতে করতে সময় কখন গড়িয়ে গেল সে নিজেও টের পেল না। প্রতিটা কাপড় হাতে নিলেই যেন কোনো না কোনো স্মৃতি লেগে রইল। এই শালটা পরেই প্রথম দিন বারান্দায় দাঁড়িয়েছিল।
স্কার্টটা পরে রায়েত হালকা বিরক্ত মুখে বলেছিল, এত ঠান্ডায় বাইরে দাঁড়াবে না। প্যাকিং করার সময় নিয়ম করে ফোনের স্ক্রিনে চোখ জ্বলে যায়। নোটিফিকেশন লাইট নিভে আসে। রায়েত কোনো মেসেজ নেই, রায়েদের একটাও না। মনতা নিজেকে বোঝাতে চেষ্টা করে হয়তো ইম্পর্ট্যান্ট সার্জারি করছে, হয়তো আজ পুরো দিন অপারেশন থিয়েটারই ছিল। ডাক্তার মানুষ ব্যস্ত থাকবেই, সে তো নিজেও মেডিকেলের ছাত্রী। এই ব্যস্ততা বোঝার কথা তারই সবচেয়ে বেশি, তবু মন মানে না। একবারও যদি শুধু একটা কি করছো প্যাকিং শেষ, তাহলে হয়তো বুকের ভেতরটা হালকা হতো। দিনটা এভাবেই নিঃশব্দে গড়িয়ে যায়। বাইরে আকাশ ধীরে ধীরে গাঢ় হয়। জানালার ওপারে শহরের আলো জ্বলে ওঠে, ঠিক যেমন প্রতিদিন জ্বলে ওঠে, অথচ আজ সব কিছু যেন একটু বেশি দূরের লাগে। মৌনতা শেষ জামাটাও ভাঁজ করে ব্যাগে রাখে। জিপ টানা শব্দটা ঘরের নীরবতায় কেমন কর্কশ শোনায়। আজকের দিনটা এখানেই শেষ, কালকেই তাকে ফিরে যেতে হবে চিরচেনা সেই দেশে, চেনা রুটিনে, চেনা জীবনে। আর এই ঘরটা, এই রাতগুলো, এই নিঃশব্দ ভালোবাসা যা কোনো দিন বড় করে বলা হয়নি। আবার কবে আসবে সে জানে না। কিছু অনুভূতি থাকে যেগুলো হাত ধরে বলতে হয় না, শুধু দূর থেকে তাকিয়ে বোঝা যায়। তাদের সমীকরণটাও ঠিক তেমনই। রাত গভীর হতেই ঘরের দরজায় শব্দ হলো। শফিক আহমেদ ফিরেছেন। সবসময় তিনি বাইরে থাকেন, কখনো কাজের প্রয়োজনে, কখনো দায়িত্বের টানে। আজ যেন তাড়াহুড়ো করে এসেছেন। দরজায় পা রাখতে চোখ খুঁজে নিলেন মৌনতাকে। হালকা হাসিটা মুখে ছড়িয়ে দিয়ে বললেন, এসো তোমা, কাছে আসো, একটু দেখি তোমায়। মৌনতা ধীর পায়ে এগিয়ে এলো। বুকের ভেতরটা কেমন অচেনা উত্তেজনায় ভরে উঠল। শ্বশুরের সামনেই দাঁড়ানো। শফিক আহমেদের চোখে তখন গভীর স্নেহ, যেন বহুদিনের পরিচিত কেউ। তিনি মৃদু স্বরে বললেন, শুনলাম তুমি চলে যাচ্ছ, তাই আর থাকতে পারলাম না। কাজকে ছুটি দিয়ে অনেক কষ্ট করে হলেও চলে এলাম। একটু থেমে আবার জিজ্ঞেস করলেন, কেমন আছো তুমি মা? মৌনতা মাথা নিচু করে নরম গলায় উত্তর দিল, ভালো আছি ফুপা। শফিক আহমেদ থামিয়ে দিলেন, ফুপা নয় বাবা। ওনার চোখে তৃপ্তির ঝিলিক। তিনি হালকা হাসলেন, গলায় গর্ব মিশিয়ে বললেন, আমার রায়দের কপালে তো সত্যি পরীর মতো মেয়ে জুটেছে। এই কথায় মৌনতার চোখে লজ্জার কৃতজ্ঞতা একসাথে ভেসে উঠল। কিছু বলার ভাষা পেল না সে। পাশ থেকে শেহাতাজ হেসে উঠলেন। গলার স্বরে গর্ব লুকাবার চেষ্টা নেই। শুধু কি তাই, রান্নাবান্না সবই পারে, মাশাআল্লাহ, আমার ভাইয়ের মেয়ে বলে কথা। যেখানে সেখানে নিজের ক্রেডিট নেওয়া না। সবাই একযোগে হেসে দিতেই ঘরটা হঠাৎ করে ভরে উঠল এক ধরনের উষ্ণতায়। বাইরে যত রাতি নীরব হোক, ভেতরে যেন সম্পর্কের আলো জ্বলে উঠল। যেন বাড়িটা শুধু দায়িত্বের নয়, ভালোবাসার মিশ্রণেও। ডিউটি শেষে রাত ফিরল অনেকটা ক্লান্ত পায়ে, হাতে একটা ছোট্ট টব। সেই টবের ভিতর নবীন সাকুরার চারা, পাতাগুলো টাটকা, কচি সবুজের ভেতর লুকানো গোলাপি তাজা স্বপ্ন যেন। সে কিছু না বলেই টবটা মৌনতার হাতে তুলে দিল। মৌনতা অবাক হয়ে তাকালো। প্রশ্ন করার আগে রাত হেসে বলে উঠল, ব্যালকনিতে রাখো, আলো বাতাস ভালো পাবে। ছোট্ট সাকুরা গাছটা রায়দের ব্যালকনিতে জায়গা পেল। বাতাসে পাতাগুলো নড়ে উঠল, যেন নতুন ঘরে এসে একটু লাজুক হয়ে আছে। মৌনতা যেন উপলব্ধি করলো, এটা শুধু একটা গাছ না, এটা রায়দের না বলা অনুভূতিগুলোর একটা চিহ্ন বটে। রাতে সবাই একসাথে খেয়ে নিল, কিন্তু খাওয়ার পর রায়ত নিজের রুমে এলো না। সে হাতাজের রুমে গেল বাবার সাথেই কথা বলার জন্য। কাল মৌনতার ফ্লাইট, এই কথাটা যেন সারা বাড়িটাকে অদ্ভুত নীরব করে রেখেছে। মৌনতা নিজের রুমে ফিরে এলো। আলমারি খুলে ধীরে হাতে নিল সেই সবুজ যে শাড়িটা। জাপানে আসার প্রথম দিন সেই রাতে এটা পরে সে রায়দের জন্য অপেক্ষা করেছিল। তখন সম্পর্কের নামও ঠিক জানা ছিল না, শুধু একরাশ অচেনা অনুভূতি ছিল বুকে। আজ আবার সেই শাড়িটাই পরলো সে। খুব গুছিয়ে পরতে পারল না, আঁচলটা ঠিকঠাক বসেনি, ভাজে ভাজে অযত্ন রয়ে গেছে। তো বায়নার সামনে দাঁড়িয়ে মৌনতা হালকা হাসলো। এই অগোছালো ভাবটাই আজ তার মনের মতো। সে তৈরি হয়ে বসে রইল, অপেক্ষা করলো। কিসের জন্য সে নিজেও জানে না। ব্যালকনির দিকে তাকলে দেখা যায় ছোট্ট সাকুরা গাছটা। এখনো ফুল আসেনি, তবু ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছে। যেমন মৌনতার বুকের ভেতর জমে আছে এক নিঃশব্দ ভালোবাসা, উচ্চারণহীন, পবিত্র কিন্তু গভীর। আজকের রাতটা সে মনে গেঁথে রাখবে। সবুজ শাড়ি, নীরব অপেক্ষা, আর ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ছোট্ট এক সাকুরা গাছটা। সে জানে
কিছু ভালোবাসা বিদায়ের আগে শেখর গেড়ে বসে। রাত মায়ের রুম থেকে ফিরে নিজের ঘরের দরজায় হাত দিতেই এক মুহূর্তে থমকে গেল। দৃশ্যটা হঠাৎ করে তাকে টেনে নিয়ে গেল 15 দিন আগের সেই প্রথম রাতটায়। ঠিক সেই ভঙ্গিতে খাটের মাঝখানে বসে আছে মেয়েটা, মাথা নিচু, হাত দুটো আঁচলে জড়ানো। আলোছায়ার ভেতর তার উপস্থিতি নীরব, অসম্ভব স্পষ্ট। রাত ধীরে মৌনতার পাসপোর্টটা টেবিলে রাখল, গলায় স্বাভাবিকতার আবরণ রেখে জিজ্ঞেস করলো, কী ব্যাপার? বিপরীত পাশ থেকে কোনো উত্তর এলো না। না ঘুমিয়ে এসব কি, কাল ফ্লাইট? মৌনতা মাথা নেড়ে শুধু একটা ছোট্ট শব্দ করলো, রায়দের ভুরু কুঁচকে উঠল। এই নীরবতা সে চেনে না। সে এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে পড়ল। এত লজ্জা পাচ্ছ কেন? প্রথম দিনও তো এত লজ্জা পাওনি তুমি। মৌনতা চুপ করে রইল। বুকের ভেতর জমে থাকা কথাগুলো মুখ পর্যন্ত এসে আবার ফিরে গেল। মানুষটা কি সত্যি কিছু বুঝছে না? রায় আরও কাছে এলো, গলায় নাম ধরে ডাকার নরম টান। মৌন। সে ঘাটে বসে পড়ল, ঠোঁটের কোণে দুষ্ট একটা হাসি খেলিয়ে বলল, প্রথম দিনের মতোই সব, কিন্তু আজ লজ্জা? কি ব্যাপার? সেদিন তো প্রস্তুত ছিলে না, আজকে প্রস্তুত হয়ে এসেছ নাকি? মৌনতা হাসতে চেয়েছিল, অভ্যাসবশতই ঠোঁটের কোণে একটা হাসি উঠেও গেল, কিন্তু পরক্ষণেই কালকের বিদায়ের কথা মনে পড়তে হাসিটা ভেঙে গেল। বুকের ভেতর কেমন করে উঠল একটা শূন্যতা। এই 15টা দিনে অজান্তে মানুষটা তার অভ্যাস হয়ে গেছে। সকালের ব্যস্ততা, নীরব যত্ন, না বলা ভালোবাসা আর রাতের নরম কথোপকথন সব মিলিয়ে এক মিষ্টি সংসার হয়েছে তার। অথচ এই সংসার ফেলে কালই সে চলে যাবে। আবার আলাদা পৃথিবী, আলাদা সময়। মৌনতা চোখ নামিয়ে রাখল। রায়দের দুষ্টু হাসির আড়ালে সে টেরও পেল না এই নীরবতার ভেতর লুকিয়ে আছে বিদায়ের কাঁটা আর এক পবিত্র ভালোবাসার নিঃশব্দ কান্না। মৌনতা হঠাৎ করে কথা ঘুরিয়ে নিল। গলার স্বরটা হালকা, কিন্তু ভেতরে জমে থাকা দোলাচল চাপা দিতে পারল না। আপনার খারাপ লাগছে না? আমি আবার মেডিকেল পড়ব, যদি কোনো সম্পর্কে জড়িয়ে ফেলি। রায়েদ এক মুহূর্ত তাকে রইল। কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই। সে ধীরে তার হাতের ওপর নিজের হাত রাখলো। শান্ত দৃঢ় কণ্ঠে শোধায়, আমি বিশ্বাস করি মৌন। কথাটার ভেতর কোনো নাটক নেই, শুধু নিশ্চিতই, যেন এই বিশ্বাসটা তার কাছে স্বাভাবিক, প্রশ্নাতীত। রায়েদের পর মাথায় হাত বুলিয়ে নরম করে জিজ্ঞেস করলো, কী হয়েছে তোমার? মৌনতা কিছু বলল না। কথাগুলো গলা পর্যন্ত এসে আটকে গেল। হঠাৎ করে সে নিজেকে সামলাতে না পেরে ডুকরে উঠে রায়দের বুকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক যেন অনেকক্ষণ ধরে আটকে রাখা কোনো কান্না অবশেষে আশ্রয় পেয়ে গেছে। রায়ত প্রথমে এক মুহূর্ত থমকে গেল, তারপর নিজেকে গুছিয়ে নিয়ে ধীরে খুব যত্নে মৌনতাকে বুকে আবদ্ধ করে নিল। কোনো তাড়া নেই, কোনো দাবি নেই, শুধু দুজন মানুষের নিঃশব্দ আশ্রয়। 15 দিনে এই প্রথম তারা এতটা কাছাকাছি। কোনো ভুল বোঝাবুঝিতে নয়, কোনো অভ্যাসে নয়, নিজেদের ইচ্ছায়। হয়তো বিদায়ের ঠিক আগেই মানুষ সবচেয়ে বেশি আঁকড়ে ধরে। হয়তো ভালোবাসা কখনো শব্দ চায় না, শুধু এইরকম একটা বুক যেখানে মুখ লুকিয়ে রাখলে সব ভয় চুপ করে যায়। ঘরের বাতাস থমকে আছে, জানালার বাইরে রাত আর গভীর, আর দুজনে ভেতরে দুজন মানুষ যারা জানে কাল আলাদা পথ, আলাদা সময়। তবে এই মুহূর্তটা পবিত্র, নিঃশব্দ, সম্পূর্ণ। দীর্ঘক্ষণ তারা সেভাবে জড়িয়ে রইল। সময় যেন থমকে আছে, কথাহীন কিন্তু ভীষণ অর্থবহ। একসময় রায়ত হালকা হেসে ফিসফিস করে বললে, এইবার থামো। রায়ত ফাইজানের শার্টের অংশটুকু তো তুমি পুরো ভিজে ফেলছ। মনোযোগ তাকে ছাড়েনি, গলার ভাঙা স্বরে ফুপিয়ে উঠল, আমি আপনার সঙ্গ চাই। কথাটা কোনো আবদার নয়, কোনো জেদও না, শুধু একটা নিঃশব্দ আকুতি। রায়ত হেসে উঠল। সেই হাসিতে আশ্বাস আছে, অভয় আছে। সে নরম গলায় বললে, এত উৎকণ্ঠা হয়েও না মেয়ে, তুমি একজন মেডিকেল ছাত্রী, 4 বছর পরে তারপরে এসো। একটু এসে দুষ্ট হাসি যোগ করল, তারপর আমাদের ফুলসজ্জা হবে, হানিমুন হবে, 2 বার, একটা জাপানে আর একটা বাংলাদেশে। মৌনতা লজ্জায় লাল হয়ে তার বুকে হালকা কিল বসালো। এই কথাগুলো শুনে হাসি পেল, আবার চোখের কোণে জ্বালা ধরলো। ভাবতে অবাক লাগে, কাল থেকে চাইলেও এই মানুষটার বুকের উষ্ণতা পাবে না। এই পরিচিত অথচ অদ্ভুতভাবে আপন ঘ্রাণটা আর ছুঁয়ে দেখা যাবে না বহুদিন। এই 15 দিনে মানুষটা তার অভ্যেস হয়ে গেছে, শব্দে নয়, স্পর্শে, নীরবতায়, চোখে নামানোর ভেতর দিয়ে। ঘর জুড়ে রাতের গুমট আলো, জানালার বাইরে নিস্তব্ধ রাত, মাঝখানে দাঁড়িয়ে থাকা দুজন মানুষ যারা জানে বিচ্ছেদ আসছে, তবু ভালোবাসাকে কুলুষিত না করে আগলে রাখছে। এই ভালোবাসা উচ্চস্বরে কিছু বলে না, এটা শুধু বলে অপেক্ষা করব। রাত্রি নীরবতার গভীরে ডুবে আছে। টেবিল ল্যাম্প হালকা আলো ছাড়াচ্ছে, যা দুষ্ট ছায়ার মতো দেয়ালে পড়ছে। মৌনতা ক্লান্ত, চোখে অশ্রু, কাঁদতে কাঁদতে শুয়েছে। রায়ের ধীর পদক্ষেপে এগিয়ে আসে, লাইট নিভিয়ে ঘরের অন্ধকারে একটু গা গুলিয়ে
সে ধীরে ধীরে মৌনতার পাশে বসে লেপ টেনে দেয় আর কপালে হাত বুলিয়ে শান্তির নিঃশ্বাস দেয়। ঘুমিয়ে পড়ো বলে সে মৃদু আওয়াজে। মৌনতার চোখের পাতা ভিজে ওঠা অশ্রু ঢেকে তার হাত ধরে ফেলে। রায়ত হেসে বলে, আমি আসি তো। মৌনতা চোখ বন্ধ করে নেয়। ঘুম না আসলেও রায়দের উদ্বেগ কমানোর জন্য। কিন্তু রায়দের সেই মনোমুগ্ধকর উপস্থিতি, কোমল হাতের স্পর্শ তার হৃদয়কে আরও উষ্ণ করে তোলে। রায় তার দিকে আরও কাছে আসে, কপালে প্রথম চুম্বন দেয়। আকস্মিক এই স্পর্শে মৌনতার শরীর শিরশিরে ওঠে। চোখ খুলতে এসে দেখল রায়দের চেহারা গম্ভীর, চোখে কোমলতা ভরা। তাদের চোখ এক বিন্দুতে মিলিত হলো। দুটি হৃদয় নীরবতার মধ্যে এক হয়ে গেছে। মৌনতা তার লজ্জার আশঙ্কাকে অল্প সময়ের জন্য ভেঙে কেবল এই মুহূর্তে নিরাপদ বন্ধনে অনুভব করল। রাত আলো নিভিয়ে চুপচাপ শুয়ে পড়ে, কিন্তু ঘুমকে আদৌ আসবে অপরজনকে না দেখালেও তার ভেতরে ভেতরে কি যেন নিঃশব্দে ভেঙে পড়ছে। এই মেয়েটাকে কবে এতটা ভালোবেসে ফেলল সে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে নতুন গল্প এসে গেছে। এই গল্পটা আগামীকাল শেষ হবে। আর নতুন গল্পটা অনেক সুন্দর, কথা দিচ্ছি কেউ নিরাশ হবেন না। আমি আবার বলছি, নতুন গল্পটা অনেক সুন্দর। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, নতুন গল্পটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।